আজকের মুভিটি সম্পূর্ণ ভিন্নধর্মী এক সত্য কাহিনী নিয়ে নির্মিত সুপারন্যাচারাল হরর মুভি, যেখানে ইন্দোনেশিয়ার এক পরিবার ফেঁসে যায় ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে। কে বা কারা উক্ত পরিবারের সদস্যদের উপর ভয়ানক কালো জাদুর প্রভাব খাটিয়ে তার কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। প্রথমে ওই পরিবারের সবকিছু ঠিকঠাক থাকলেও পরে তাদের ভেতর এমন কিছু ঘটে যা না দেখলে আপনিও বিশ্বাস করতে চাইবেন না যে কালো জাদুর ভয়াবহতা এতটাও ভয়ানক ও জঘন্য হতে পারে। এই ঘটনায় উক্ত পরিবারের সবার উপর নেমে আসে মারাত্মক লেভেলের কিছু ভয়ানক কর্মকাণ্ড, এবং ওই পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের ভাষ্য মতেই ববি প্রসেত্ত সম্পূর্ণ মুভিটি পরিচালনা করেন, যার IMDb রেটিং 6.1 আউট অফ 10। চলুন এবার ভিডিওটি না টেনে পুরো মুভির সত্য ঘটনাটি জেনে নেই। উক্ত পরিবারের সাথে কি এমন ভয়ানক কর্মকাণ্ড হয়েছিল যা এখনও ইন্দোনেশিয়ার কোনো এক এলাকায় পুরো শিহরিত ভয়ানক এক আলোচিত ঘটনা। তো মুভিটি ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে দেখে আসি 2025 সালে সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত মুভি শিহির পিলাকরের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্টাকারের সাথে। ঘটনা শুরু হয় ডিসেম্বর 2001 সাল। একটা সুন্দর ছোট পরিবার। এই মেয়েটির নাম ভিটা, তার ছোট ভাই দি এবং তাদের বাবা ইদি। তারা খুব ভালোভাবেই তাদের সংসার চালাচ্ছিলেন। ইনি ভিটার মা জুমিয়াতি। তিনি সংসারের পাশাপাশি একটা পার্লার চালান, তবে এতে করে তাদের পরিবার ভালোভাবেই চলছিল। জুমিয়াতি তার বাচ্চাদের এবং পরিবারের তেমন একটা সময় দিতে পারত না, তার কারণ তিনি একটা পার্লার চালান। আর এর জন্যই বাচ্চারা তাদের বাবাকে খুব ভালোবাসে এবং জুমিয়াতিকে অর্থাৎ তাদের মাকে তেমন একটা গুরুত্ব দেয় না। এটা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন। ভিটা এবং দির দেখাশোনা, তাদের খাবার দেয়া এবং বাড়ির সকল কাজই তার বাবাই করতেন। তো এমনই একদিন ভিটা এবং দি বাসা থেকে বের হয়। আজ দির একটা ফুটবল ম্যাচ রয়েছে। খানিকক্ষণ বাদে ভিটা কেমন জানি একটু অসুস্থ বোধ করে, তাই সে বাসায় চলে আসে। বাসায় এসে ভিটা তার বাবার কক্ষ থেকে কিছু একটা শব্দ শুনে সেখানে গেলে সে দেখে তার বাবা কোনো এক মহিলার সাথে ইন্টিমেট অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে ভিটা বেশ কষ্ট পায়। তার বাবা ইদি এসে ভিটাকে চড় মারে এবং এই কথা যেন সে কাউকে না বলে সেটাও বলে দেন। বাবার এমন আচরণে ভিটা বেশ কষ্ট পায়। তো এরও কয়েকদিন পরে ইদি এক সপ্তাহের জন্য দূরের কোনো এক শহরে চলে যায়। তো এরও দিন কয়েক বাদে ভিটাদের প্রতিবেশীরা ভিটাকে তার বাবার কথা জিজ্ঞেস করেন তিনি কোথায়। তো ভিটা জানায় তার বাবা গত সপ্তাহে দূরে কোনো এক শহরে গেছেন, শীঘ্রই চলে আসবেন। এই কথা শুনে প্রতিবেশীরা কেমন জানি একটু কানাঘুষা শুরু করেন। জুমিয়াতি তার বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করেন। যেহেতু তার বাবা এখন দূরে, তাই এখন তিনিই তার বাচ্চাদের একটু সময় দিচ্ছেন। ভিটা তার মায়ের সেলুনে আসলে দেখে সেই মহিলাটি এইখানে। এর আগে তার বাবার সাথে যে মহিলাকে দেখেছিল। রাতে ভিটা ঘুমিয়ে তার বাবার কথাই শুধু ভাবছে। তো তখনই ভিটা কক্ষ থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা তার বাবার কক্ষ থেকেই আসছিল, তাই সে তার বাবার কক্ষে ঢোকে, কিন্তু সে তেমন কিছুই দেখতে পায় না। তখনই দেখা যায় ভিটা ঠিক পেছনে সিলিংয়ের উপর দিয়ে একটা ছায়ামূর্তি পাশে সরে যায়। ভিটা কিছুটা বুঝতে পেরে সেদিকে তাকালে তখন সেখানে কিছুই দেখা যায় না। ভিটা একটু ভয়ে ভয়ে বাসার ভেতরে হাঁটছিল। তখনই সে দেখে বাইরে কেউ একজন হেঁটে চলে যায়। ভিটা দরজা খুলে বাইরে আসলে সেখানে তখন কাউকেই দেখা যায় না। তবে একটু পরে ভিটার মা উপর থেকে ভিটাকে ডাকেন। ভিটা উপরে তাকালে দেখে তার মা এইভাবে একটা গাছের উপরে অস্বাভাবিকভাবে বসে আছেন এবং তিনি তখন বলেন, আমাকে সাহায্য করো। ভিটা এই দৃশ্য দেখে একদমই হতভম্ব হয়ে যায়। তখন দেখা যায় তার গলায় একটা রশিও বাঁধা। তিনি তখন গাছ থেকে নিচে ঝাঁপ দেন এবং গলায় রশি পেঁচিয়ে পড়ে। ভিটা চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। তখন সে দেখে ঘরের সামনে তার বাবা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন, তবে তিনি কোনো কথা বলছিলেন না। পেছন থেকে সেই মহিলা এসে পাশে দাঁড়ায়। আর তখনই আবার ভিটার ঘুম ভেঙে যায়, তার মানে সে এতক্ষণ স্বপ্নে দেখছিল। ভিটা বেশ অবাক হয়ে যায়। তো পরের দিন ভিটা আর তার মা প্রতিবেশীর বাসায় একটা অনুষ্ঠানে আসেন। উক্ত অনুষ্ঠানে আশেপাশে কিছু লোকজন ভিটার বাবার ব্যাপারে কিছু একটা কানাঘুষা করছিলেন। তো অনুষ্ঠান শেষে ভিটাদের এক প্রতিবেশী জুমিয়াতিকে বলেন তিনি আর প্রতিবেশীরা কিছুদিন ধরেই একটা বিষয় বেশ সন্দেহ করছিলেন। তারা ভেবেছিলেন ইদি এবং জুমিয়াতির ভিতর হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু জুমিয়াতি জানান না, তেমন কোনো বিষয় নয়। তিনি কেবল এক সপ্তাহের জন্য দূরের শহরে গেছেন, শীঘ্রই চলে আসবেন। তো তখন একটা বিষয় জানা যায় যা এই পুরো মুভির গল্পটাকে ঘুরিয়ে দেয়। ওই প্রতিবেশী লোকটি তখন বলেন ভিটার বাবা অর্থাৎ ইদি দূরের শহরে গেছেন গত বছর 2002 সালের ফেব্রুয়ারি মাসে, আর এখন চলছে 2003 সালের আগস্ট মাস।
তার মানে প্রায় 1.5 বছর হয়ে গেল তিনি ভিটাতে ছেড়ে গেছেন। এই কথা শুনে ভিটা এবং তার মা একদমই হতবাক। এটা কি করে হতে পারে? তাদের কাছে এই দীর্ঘ সময় মনে হচ্ছে 1 সপ্তাহ। তো এই অবাক করা বিষয়টা নিয়ে ভিটা তার মাকে বলে, এটা কি করে হতে পারে? এত সময় চলে গেল কিন্তু তারা লক্ষ্যই করতে পারেনি। এটা তো মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। তো পরের দিন সকালে ভিটা এবং তার মা ইদিকে খুঁজতে বেরোবেন, আর তখনই ইদি এসে হাজির। ওই দিন খাওয়া দাওয়ার পরে ঘরে ঢুকে ইদি কিছু একটা খোঁজাখুঁজি করছিলেন। জুমিয়াতি তখন এসে ইদিকে বলেন সে এতদিন কোথায় ছিল, কিভাবে এতদিন সে তাদের ভুলে থাকতে পারলো, তার কি হয়েছে। কিন্তু ইদি তেমন কিছু বলেন না, যেন সবকিছু ঠিকঠাকই আছে। তবে সে ঘরের ভেতরে বাড়ির দলিলগুলো খুঁজছে, তার ব্যবসার কাজে সেটা দরকার। আসলে এই বাড়ি আর জমি জুমিয়াতির নামে ছিল, তার নামই সবকিছু। তাই জুমিয়াতি একটু রেগে যান, এটা সে দিতে পারবে না। আর এই বিষয়টা নিয়ে তাদের ভেতরে একটু ঝামেলা হয় এবং ইদি বেরিয়ে যান। প্রতিবেশী সেই লোকটি জুমিয়াতির সাথে কথা বলেন। তিনি বলেন তার এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখা উচিত। ইদি এতদিন কোথায় ছিল, সে তার পরিবারকে কিভাবে ভুলে যেতে পারে, আর হঠাৎ করেই বা তার কি এমন হলো? সব মিলিয়ে একটা গন্ডগোল তো আছেই। তো তিনি তখন বলেন তিনি একজন ওস্তাদকে চিনেন, তার নাম আহমদ। তিনি হয়তো তাদের সাহায্য করতে পারবেন। তো ওই দিন রাতে ভিটা এবং জুমিয়াতি একটা বাসার সামনে আসেন। এই লোকটির নাম ওস্তাদ আহমদ। তিনি জুমিয়াতিদের দেখেই বলে দেন তার স্বামী আসলে নিখোঁজ হয়নি, তিনি অন্য কারো বাড়ি চলে গিয়েছিলেন। বিষয়টা আরও খোলাখুলিভাবে তিনি বলেন তার মনে হচ্ছে কেউ তোমার স্বামীর উপর কালো জাদু করেছে। তো তখন দেখা যায় সেই মহিলাকে, ভিটা যাকে দেখেছিল তার বাবার সাথে। এই মহিলার নাম রিনি। সে কোনো এক তান্ত্রিকের কাছে যায় এবং এক ভয়াবহ কালো জাদুবিদ্যা দ্বারা নিজেকে আবিষ্ট করে। ওস্তাদ আহমদ বলেন এই জাদুবিদ্যার ফলে কোনো শত্রুকেও নিজের বশে নিয়ে আসা যায়। তো ওই ঋণী মহিলা 3 দিন 3 রাত পাহাড়ে ঘন জঙ্গলে ধ্যানে বসে এই জাদুবিদ্যা নিজের ভেতরে আয়ত্তে নিয়ে নেয়। মারাত্মক ভয়ানক পরিস্থিতিতেও তিনি ভয় না পেয়ে এই কাজ করেন এবং পরে তিনি সফল হন এবং তার যা ইচ্ছা তাই এখন পেতে পারেন। আহমদ বলেন ওই মহিলা তোমার স্বামীর প্রতি আচ্ছন্ন, তিনি এখন যাই বলবেন তোমার স্বামী সেটাই করবেন। তোমার স্বামীকে আপন করে পেতে ওই মহিলা এইসব ভয়ানক কাজে লিপ্ত হয়েছে। তো জুমিয়াতি তখন বলেন এই মন্ত্র ভাঙার কোনো উপায় আছে কিনা? আহমদ তখন বলেন আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধানকারী। তিনি জুমিয়াতিদের তাহাজ্জুদে নামাজ পড়তে বলেন, সর্বদা জিকির করতে বলেন। তো পরের দিন জুমিয়াতি তার পার্লারে কাজ করছিলেন। তবে তখন তিনি বেশ গরম অনুভব করেন, যেখানে বাকিদের তেমন গরম অনুভব হয় না, এবং তার বেশ অস্থির লাগছিল। একটু পরে দেখা যায় তার নাক থেকে রক্ত বের হয়, এতে তিনি বেশ ঘাবড়ে যান। পানি পান করতে গেলে গ্লাসের ভিতরে কাঁকড়া বিছে দেখে বেশ ভয়ে গ্লাস ফেলে দেন, কিন্তু পরে সেখানে কিছুই দেখা যায় না। তখন তার পার্লারে থাকা অন্য স্টাফরা বলেন পার্লারে কিছুদিন যাবৎ অদ্ভুত কিছু ঘটছে। এই যেমন তাদের পার্লারে আজকাল খুব কমই কাস্টমার আসে। এরপর তারা পার্লারের বাইরে এসে দেখায় তাদের পার্লারের সামনে সবসময় কিছু লাল মাটি দেখা যায়। যতবারই তারা ঝাড়ু দেয় পরে তারা এসে উক্ত লাল মাটি আবারও দেখতে পায়। এক স্টাফ তখন বলেন এটা কারো ব্যবসা ধ্বংস করার একটা রীতি। তো তাদের কাছে মনে হয় কেউ তাদের ব্যবসাকে ধ্বংস করে দিতে চায়। পরে জমিয়াতি উক্ত লাল মাটি নিয়ে ওস্তাদ আহমদের কাছে আসেন। আহমদ উক্ত মাটি সুখে বলেন এটা কবরস্থানের মাটি, খারাপ উদ্দেশ্য নিয়ে লোকেরা প্রায়শই এটা ব্যবহার করে থাকেন। তো ওই দিন রাতে জুমিয়াতি একা দোকানে বসেছিলেন। তখন তিনি জানালা দিয়ে দেখেন তার দোকানের সামনে কেউ একজন সেই লাল মাটিগুলো ফেলছে। তিনি দ্রুত বাইরে এসে সেই লোকটির পিছু করেন এবং কিছুটা দূরে গিয়ে দেখা যায় ওই লোকটি আর কেউই নয় বরং তার স্বামী ইদি, তার সাথে আছে রিনি। জুমিয়াতি এইবার পুরোপুরি বুঝে যায় এই সবকিছু রিনিরই কারসাজি। তো ওই দিন রাতে রিনি আর ইদিকে দেখা যায় তারা একটা জঙ্গলে কোনো এক কালো জাদুবিদ মহিলার কাছে আসেন। দেখা যায় ওই মহিলা জাদুবিদ্যার বলে এক অশুভ আত্মাকে ডেকে আনেন এবং তাকে বলেন রিনি এবং ইদি তোমার সাহায্য দরকার। ওই অশুভ ভয়ানক আত্মা তাদের ইচ্ছে জানতে চায়। ইদি জানায় সে তার স্ত্রীর বাড়ি এবং সম্পত্তি তার নিজের নামে করে নিতে চায়, পাশাপাশি সে ধন সম্পদের মালিক হতে চায় এবং কর্মক্ষেত্রে সে আরও উঁচু পদে যেতে চায়। ওই অশুভ আত্মা তখন বলে আমি তোমাকে সবকিছুই দিতে পারি, কিন্তু তোমাকে তোমার প্রিয় কারোর জীবন উৎসর্গ করতে হবে এবং এতে যা যা দরকার পড়বে সে তা করতে পারবে কিনা। তো এই কথা শুনে ইদি ওই অশুভ আত্মার চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর ইদি তার বাড়ি থেকে স্ত্রীর মাথার চুল, তার মেয়ে ভিটের চুলের ব্যান্ড এবং ছেলের একটা জামা নিয়ে যায়। তো ওই দিন রাতেই জুমিয়াতি তার ঘরের কাজ করছিলেন। তখন তিনি ঘরের ভেতর থেকে কিছু একটা পচা গন্ধ অনুভব করেন, কিন্তু ভিটারা তেমন কোনো গন্ধ পাচ্ছিল না। জুমিয়াতি ঘরের ভেতরে খুঁজতে খুঁজতে হঠাৎই তার চোখ যায় দেয়ালের উপর সিলিংয়ে এবং দেখে এই অবস্থা।
লম্বা চুল নিয়ে কেউ দেয়ালে ভয়ানকভাবে ঝুলে আছে। ওই ভয়ানক অবয়ব তখন ঘাড় ঘুরিয়ে জুমিয়েতির দিকে তাকায়। জুমিয়েতি এই ভয়ানক দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। ভিটা তখন চলে আসে এবং মায়ের এই অবস্থা দেখে একদমই হতবাক। তবে অবাক করার বিষয়, ভিটা সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না। জুমিয়েতির নাক থেকে রক্ত পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন এই ঘটনা ওস্তাদ আহমদের কাছে বলেন। তো আহমদ তখন কাগজে লেখা একটা প্রার্থনা তাদের মুখস্থ করতে বলেন। তিনি এও বলেন, মাগরিবের ঠিক পরপরই ঘরের চারপাশে চালের জল এবং মোটা লবণের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। সাথে উক্ত প্রার্থনাটি পাঠ করতে হবে এবং নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে বলেন। আর এটা 40 দিন পর্যন্ত করতে হবে। তো একদিন রাতে তারা নামাজ পড়ছিল। নামাজ শেষ হলেই ঘরের ছাদে বিকট একটা শব্দ হয়। জুমিয়েতিরা বাইরে তাকিয়ে দেখে তাদের ঘরে ঠিক উপরে বড়সড় কিছু আগুনের গোলা তাদের ঘরের ছাদে এসে পড়ে। জুমিয়েতি তার ছেলে মেয়েদের নিয়ে আহমদের দেয়া সেই প্রার্থনাটি পড়তে শুরু করলে একটা সময় সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তো পরের দিন রাতে দেখা যায় ঘরের ভিতরে তাদের তিনজনেরই বেশ গরম অনুভব হয়। ঘরের ভিতরে থাকা যাচ্ছিল না। জুমিয়েতি ঘরের দরজা খুলে দেখে ঘরের সামনে বেশ কিছু বিছা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা তখন তৎক্ষণাৎ আহমদের কথা মতো ওই বিছাগুলোর গায়ে লবণ ছিটিয়ে দেয়। তখনই বিছাগুলো সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। পরের দিন রাতে জুমিয়েতির মুখ থেকে বড়সড় কিছু চুল বেরিয়ে আসতে দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। তো এইভাবে ছোটখাটো ঘটনা প্রতিনিয়তই চলতে থাকে। একদিন রাতে জুমিয়েতি শুয়েছিলেন। হঠাৎই তখন দেখা যায় জুমিয়েতির পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং প্রচণ্ড ব্যথায় তিনি কাতরাচ্ছেন। ভিটার এসে মায়ের এই অবস্থা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। জুমিয়েতি দ্রুত উঠে ওয়াশরুমে গেলে দেখা যায় এই অবস্থা। তো একটা পর্যায়ে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তবে জুমিয়েতি তেমন একটা ভালো নেই, তার অবস্থা বেশ খারাপ। ওই রাতে আহমদকে ডেকে আনা হয়। তিনি জুমিয়েতির অবস্থা দেখেন এবং ঘরের ভেতরে ভালোভাবে চোখ বুলিয়ে ভিটাকে বলেন তার মাকে তার কক্ষে নিয়ে যেতে, তিনি এই ঘর পরীক্ষা করবেন। তো তাই করা হয়। আহমদ তখন জুমিয়েতির বিছানা ভালোভাবে দেখেন এবং তিনি সেখান থেকে বেশ কিছু কালো জাদুর সরঞ্জাম বের করে আনেন। আহমদ সেগুলো আগুনে পুড়িয়ে দেন। পরের দিন জুমিয়েতি তার পার্লারে আসেন এবং তিনি তার পার্লার বন্ধ করে দেন, কারণ তিনি তার স্টাফদের বেতন দিতে পারছিলেন না। ভিটা মায়ের এই করুণ অবস্থা দেখে। এরপর সে চলে আসে সেই মহিলা অর্থাৎ রিনির পার্লারে। এই সব কিছু রিনি করছিল এটা তো বোঝা গেছে। তো ভিটা তখন রিনিকে মারধর করে। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ওই দিন জুমিয়েতি রিনিকে দেখে সে তার পিছু করে। দেখা যায় রিনি একটা ছাগল কিনতে এসেছে। জুমিয়েতি তখন রিনির কাছে এসে বলে সে যেন তার মেয়েকে কোনো ক্ষতি না করে, আর ইদিকে সে ডিভোর্স দিতে বলে। তারা যেন জুমিয়েতির পরিবার থেকে দূরে থাকে। কিন্তু রিনি জানায় এখন অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, ওই দিন রাতে ভিটা একা বাসায় ফিরছিল। তখনই সে লক্ষ্য করে রাস্তার রোড লাইটগুলো এক এক করে নিভে যাচ্ছে। আশপাশ থেকে কিছু বিকট শব্দ শোনা যাচ্ছিল। তখনই ভিটার পিছনে একটা ভয়ানক ছায়ামূর্তিকে দেখা যায়, আর হঠাৎ করেই সেটা ভিটাকে আক্রমণ করে। পরের দিন স্কুলে ভিটা কেমন জানি অস্বাভাবিক আচরণ করে। তার প্রচণ্ড গরম লাগছিল, গা পুড়ে যাচ্ছে। সে নিচে শুয়ে ছটফট করতে শুরু করে। ভিটাকে বাসায় নিয়ে আসা হয় এবং দ্রুত আহমদকে ডেকে আনা হয়। পরিস্থিতি ঠিক নেই। আহমদ ভিটাকে লবণ দিয়ে গোসল করাতে বলেন, আর এরপর ভিটা একটু স্বাভাবিক হয়। তো ওই দিন রাতে আশেপাশে বেশ কিছু লোকজন নিয়ে ভিটাদের বাসায় বসে সবাই প্রার্থনা করছেন। হঠাৎ করে তখন ভিটার কি যেন হয়, তার গলা কেউ চেপে ধরছে এমন অবস্থা। ভিটা পাশের আয়নায় তাকিয়ে দেখে সেই কালো ছায়ামূর্তি ভিটার গলা চেপে ধরে আছে। তখন ভিটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তো ভিটা তখন নিজেকে অন্য একটা ভিন্ন জগতে আবিষ্কার করে। দেখা যায় ভিটা একটা অন্ধকার জঙ্গলে হেঁটে চলেছে। দূরে একটা ভয়ানক ছায়ামূর্তি ভিটাকে নিজের কাছে ডাকছে। অন্যদিকে রিনি আর ইদিকে দেখা যায় তারা একটা কক্ষে বসে কালো জাদুর বিভিন্ন সরঞ্জাম নিয়ে জুমিয়েতির পরিবারকে নিয়ে কিছু একটা করছিল। এইদিকে ভিটাকে দেখা যায় তার চেহারা ভয়ানক হয়ে গেছে এবং সে স্বাভাবিক অবস্থায় নেই। সে ওইখানে থাকা সবার সাথে ভয়ানক আচরণ করছিল। আহমদ তখন ভিটার মুখে একটা কাপড় পরিয়ে দেন এবং তিনি প্রার্থনা করতে শুরু করেন। তখনই ভিটার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। সে আস্তে আস্তে হাওয়ায় ভেসে উপরে ওঠে। এই দৃশ্য দেখে ওইখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যান। আহমদ ভিটাকে ধরতে গেলে ভিটা আহমদের উপর বেশ চড়াও হয়ে ওঠে এবং এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রিনি আর ইদির চলছে ভয়ানক কালো জাদুর তন্ত্রমন্ত্র। আবার এইদিকে ভিটা অন্য জগতে সেই ভয়ানক মূর্তির কাছে আসলে সেটা ভিটাকে ধরে ফেলে। আহমদরা ভিটাকে কাফনের কাপড় পরিয়ে দেন এবং তারা বিভিন্ন প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। তো এই প্রার্থনার ফলে হঠাৎই ওই জগতে থাকা ভিটাকে সেই ভয়ানক মূর্তিটি ছেড়ে দেয়। এইদিকে ভিটা তখন জ্ঞান ফিরে আসে
সে পুরোপুরি স্বাভাবিক। জমিয়াতিরা এই ভয়ানক কালো জাদুর কবল থেকে রক্ষা পেল। তবে মুভি কিন্তু শেষ হয়নি। অন্যদিকে রিনি আর ইদি, তারা তো সেই ভয়ানক শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে ইদি তার প্রিয় একজনকে বলিদান দিবে, কিন্তু সে তার প্রিয় কাউকে বলিদান দিতে সক্ষম হয়নি। তো দেখা যায় ইদি তার অফিসে বসে আছে, তবে তার প্রচণ্ড গরম লাগছিল। তখনই টেবিল থেকে তার কলমটি নিচে পড়ে যায়। ইদি কলমটি নিতে টেবিলের নিচে যায়, তখনই ওইখানে বিদ্যুৎ চলে যায় এবং হঠাৎই এক ভয়ানক ছায়ামূর্তি ইদির সামনে চলে আসে এবং সে বলে, তুমি বলিদানের প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি তা রক্ষা করনি। তো দেখা যায় ইদি একা মারাত্মক ভয়ে আটকে ওঠে। কিন্তু অন্যদিকে অফিসের ভেতরে আবার সবাই উপস্থিত ছিল, কিন্তু ইদি কাউকে দেখতে পাচ্ছিল না। এরপর সে অফিস থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিল, তখন সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়। অন্যদিকে রিনি তার পার্লারে কাজ করছিল, তো সে তখন দেখে তার সামনে সেই ভয়ানক ছায়ামূর্তিটি বসে আছে। এটা দেখে রিনি মারাত্মক ভয়ে চিৎকার শুরু করে দেয় এবং তার হাতে থাকা ছুরিটি নিজে নিজে তার গালের ভেতর ঢুকিয়ে দেয়। তো এই ঘটনা 10 বছর পরে দেখা যায় ভিটাকে। সে একটা স্কুল চালায়। তার মায়ের পার্লারের কাছে আবারও বেশ সফলতা আসে। ভিটা তার বাবাকে ভুলতে পারছিল না, তাই সে শহর ছেড়ে অনেক দূরে একটা জায়গায় আসে, কোনো এক গ্রামের একটা ছোট ঘর। ভিটা উক্ত ঘরের ভেতরে ঢোকে। দেখা যায় এইখানে তার বাবা ইদি অচেতন হয়ে পড়ে আছেন। তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ইদি তার বাবার এমন অবস্থা দেখে বেশ ভেঙে পড়ে। তখনই ঘরে প্রবেশ করে রিনি। তার অবস্থা এই। তো এরপর ভিটে চলে যায়, আর মুভি শেষে এই ভিটা চরিত্রের আসল ভিটাকে দেখা যায়। তো ইনি হলেন আসল ভিটা। তার ভাষ্যমতে এই পুরো মুভিটির ঘটনা প্রবাহ সাজানো হয়েছে, আর মুভিটি এইভাবেই শেষ হয়। কালো জাদু সম্পূর্ণ ধর্মবিরোধী এবং নিষিদ্ধ একটি কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের সাথে কখনো ভালো কিছু হয় না। তো মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। নতুন বছরকে সাথে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।